নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। রাজ্যে গতকাল কেশপুর বলে যে বিধানসভাটি রয়েছে, সেই বিধানসভায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। আর সেই অনুষ্ঠানে আপনাদের দাবি মতো রাজ্যের মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় হিসাব দিলেন যে তিনি কি কি কাজ করেছেন এবং আগামী দিনে কি কি কাজ করতে চলেছেন। আর সেই হিসাব তো আমি আপনাদের এই স্ক্রিনে দেখাবো, কিন্তু আপনাদের সাথে এটাও আমি দেখাবো যে কিভাবে আজকের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন তখন তিনি কি প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, অর্থাৎ কি প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন আর আজকে তিনি কি কি কাজ করেছেন তার হিসাব। এই দুটো যখন আপনাদের সামনে রাখবো তখন আপনারাই বুঝতে পারবেন যে প্রতিশ্রুতি এবং হিসাবের মধ্যে কতটা ফারাক রয়েছে। এছাড়াও আপনাদেরকে কেশপুরে আরো একটি দৃশ্য দেখাবো, যেখানে রাজ্যের বর্তমান বিধায়ক শিউলি সাহা, যিনি একসময় তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করেছিলেন, বর্তমানে তিনি বালিশপন্থী হয়ে গিয়েছেন। সেই শিউলি সাহার দিনটা খুব একটা ভালো গেল না। শিউলি সাহা থেকে শুরু করে যারা বালিশপন্থী বিধায়ক রয়েছে, এনসিপিআই সাংসদ রয়েছে, তারা সকলেই যে এখন রাজ্যে ধোবিকা ওই রকম অবস্থা হয়ে গিয়েছে, সেটাই দেখা গেল গতকালের কেশপুরের অনুষ্ঠানে। শিউলি সাহা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের আমন্ত্রণে উপস্থিত তো হয়েছিলেন, কিন্তু সেখানে বেশিক্ষণ থাকতে পারলেন না, কারণ সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপির যারা কার্যকর্তা রয়েছে তাকে সেখান থেকে ধিৎকার এবং গো ব্যাক স্লোগান দিলেন। এছাড়াও আমি আপনাদেরকে এই এপিসোডে নিয়ে যাব পশ্চিমবঙ্গের একটি বিশেষ চ্যানেলের বিশেষ একটি ক্লিপিংস দেখাতে, যেখানে তারা অভিষেক ব্যানার্জি যে আগামী দিনে বিদেশ যাত্রায় কটা ব্যাগ নিয়ে যাচ্ছে সেটা আপনাদের মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, অথচ আদালত তারা কিন্তু নির্দিষ্ট মোতাবেক নিয়ম মেনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যাওয়ার ছাড়পত্র দিয়েছে। আর এই নিউজ চ্যানেলের ক্লিপিংসটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে কুসুম রঞ্জন ঘোষের চ্যানেলটিও হয়তো এই যে নিউজ চ্যানেলটি রয়েছে তার থেকে অনেকটাই কম চাটুকারিতা করেছে। নিয়ে যাব আপনাদেরকে গঙ্গারামপুরে, সেখানে পরিবর্তনের 3 মাসের মধ্যেই একই চিত্র দেখা যাচ্ছে। পরিবর্তনের 3 মাসের মধ্যেই রাজ্যের যিনি পরিবহন মন্ত্রী তাকে পদত্যাগ দিতে হবে এমন দাবি জানাচ্ছে সেখানকার টোটো চালকেরা। কি ঘটনা ঘটেছে আপনাদেরকে দেখাবো। গঙ্গারামপুর থেকে নিয়ে যাব আপনাদেরকে ডানকুনিতে। ডানকুনির টোল প্লাজার গতকালের যে ভিডিওটি বেরিয়ে এসেছে সেটা দেখার পরে যারা গাড়ি চালক রয়েছেন তারা চিন্তায় পড়ে যাবেন যে কেন্দ্রীয় সরকার কিভাবে সাধারণ মানুষকে এইভাবে টুপি পরাতে পারে কি আদৌ। আমি আপনাদেরকে তারপরেই দেখাবো যে পশ্চিমবঙ্গ কিভাবে আস্তে আস্তে উত্তরপ্রদেশে কনভার্ট হয়ে গেল, আর উত্তরপ্রদেশের যে কালচার, সেই কালচার বাঙালি সমাজের মধ্যে, বরানগরের মধ্যে কিভাবে আজকে লাগু হয়ে গেল। সমস্ত কিছু থাকবে আজকের এই এপিসোডে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো চলুন প্রথমেই আমরা শুনি রাজ্যের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সেই বক্তব্য, যে বক্তব্য হয়তো আপামর বাঙালি শোনার জন্য অধীর আগ্রহে বসেছিলেন। কেন? তার কারণ তিনি গতকাল একটি মিডিয়াতে কর্মীদের সামনে বসে, জনতার সামনে বসে বলেছেন যে তিনি কি কি কাজ করলেন এবং আগামী দিনে আরো কি কি কাজ তিনি করতে চলেছেন। আর এটা প্রত্যেকটা নাগরিকই তাদের কিন্তু শোনার ইচ্ছা সবসময় থাকে যে যে সরকারকে আমি দায়িত্ব দিলাম, যে মানুষগুলোকে আমি ভোট দিলাম, তারা আমাদের জন্য কি কি কাজ করলো। আর এমনটাই বর্তমান মুখ্যমন্ত্রী করলেন এবং তিনি কি কাজের হিসাব দিলেন সেটা তো আমরা দেখব। কিন্তু এই ভিডিও এখানেই কেউ ছেড়ে যাবেন না। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন তখন কি কাজ করবেন বলেছিলেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। দেখুন। সীমান্তে জমি দিয়ে দিয়েছি, ওবিসির অবৈধ তালিকা বাতিল করে দিয়েছি, ইমাম মুয়াজ্জেম ভাতা বন্ধ করেছি, গোমাতার সম্মান রক্ষা করেছি। মহরম হয়েছে কিন্তু তরোয়াল বের করতে দিইনি। কিছুদিনের মধ্যে ইউসিসি আসবে, এক দেশ এক প্রধান, এক রাজ্য এক মুখ্যমন্ত্রী এক আইন, ইউসিসি, উই অল আর ইকুয়াল। তারপরে আর দুটো কাজ আমার বাকি করতে হবে, ধর্ম পরিবর্তন আর জমি কেনা বেচার ক্ষেত্রে আইন আনা। এই কাজও আমি করছি, ট্রাস্ট মি। শুনলেন আপনারা রাজ্যের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের এই যে বিশেষ খতিয়ান, তিনি কি কাজ করেছেন সেটা জনতার উদ্দেশ্যে তুলে ধরলেন। এই কাজগুলোই মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আপনাদের জন্য করেছেন। আপনারা নিশ্চয়ই খুশি, কারণ এই কাজের মধ্যে একটি বিশেষ সম্প্রদায়কে টাইট দেওয়ার যে বার্তা, সেই বার্তা কিন্তু লক্ষ্য করতে পারা গেল। আর এই বিশেষ সম্প্রদায়কে টাইট দিলে আপনারা কি গ্যাস 450 টাকায় পেয়ে যাচ্ছেন? আপনারা কি বিশেষ সম্প্রদায়কে টাইট দিলে আজকে আপনাদের বাড়িতে নিজের যে বাচ্চাটি রয়েছে সেই বাচ্চাটির জন্য সুশিক্ষা বিদ্যালয়ে পাচ্ছেন? সেই বাচ্চা
চ্যাটার্জি আগামী দিনে কর্মসংস্থান, ওই যে ভারতীয় জনতা পার্টি বলেছিল 1 কোটি চাকরি দেবো 5 বছরের মধ্যে, সেটা কি হচ্ছে? এই যে বিশেষ সম্প্রদায়কে টাইট, এই বিশেষ সম্প্রদায়কে টাইটের মধ্যে যে আজান বন্ধ, মহরমে অস্ত্র বন্ধ, এগুলোর জন্য কি আপনারা আদেও ভোটদান করেছিলেন? আমি জানি না এগুলো পেতেই কি আপনারা ভোটদান করেছিলেন মনে মনে, সেটা তো আপনারা নিজেরা জানেন। কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেগুলো করেছেন বললেন, সেগুলো তো আপনাদের সামনে রাখবো। কিন্তু আপনারা যখন ভোট দেননি এই ভারতীয় জনতা পার্টিকে, তখন রাজ্যের তৎকালীন বিরোধী দলনেতা তিনি কি এই কথাগুলো বলেছিলেন? তিনি কি বলেছিলেন? আমি ছোট্ট করে আপনাদেরকে খুব কম সময়ের মধ্যে বিশেষভাবে আপনাদের স্ক্রিনের সামনে চালিয়ে দেখাচ্ছি যে বর্তমান মুখ্যমন্ত্রী যেটা বলছেন তার সঙ্গে কতটা কথার মিল রয়েছে তৎকালীন বিরোধী দলনেতা। দেখুন, মহিলাদের 1 জুন ঢোকাবো 3000, যুবকদের আমরা 1500 টাকাটা পাঠাবো 3000। মমতা বলেছে 5 বছর দেবে, আমরা বলেছি যতক্ষণ না চাকরি দিতে পারবো ততক্ষণ দেব। বার্ধক্য ভাতা 1000 পান, বার্ধক্য বিধবা দিব্যাঙ্গ 1 জুন থেকে ওটা ডবল পাবেন, 2000 টাকা। পিএম কিষাণ সম্মান নিধি 6000 পাচ্ছেন, 1 জুন থেকে ওটা 9000 পাবেন। এখন ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড, আমরা আয়ুষ্মান ভারতের কার্ড দেব গোটা ভারতে, কাশ্মীর থেকে কন্যাকুমারী 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। প্রসূতি মায়েরা 21000 টাকা পাবেন, 5টি পুষ্টিকর খাবারের কিট পাবেন। যারা পড়াশোনা করছেন মহিলারা, বোনেরা, কন্যারা গ্রাজুয়েট স্তরে এককালীন 50,000 টাকা, তাতে ল্যাপটপ কিনতে পারেন, ট্যাব কিনতে পারেন, বই কিনতে পারেন, কম্পিউটার কিনতে পারেন। 50,000 টাকা একসঙ্গে দেব। আর চাকরির বয়সে মমতা তো চাকরি দেয়নি, 5 বছর চাকরিতে আবেদনের বয়স সীমা ছাড় দেব। 6 মাসের মধ্যে সরকারি 6 লক্ষ ভ্যাকেন্সি পূরণ হবে শিক্ষক সহ। কার্বন কপিতে পরীক্ষা হবে, যা লিখবেন 1 কপি বাড়িতে নিয়ে আসবেন, কেউ নাম্বার চেঞ্জ করতে পারবে না। আপনারা বিজেপিকে আনুন, পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরবেন। আমরা কথা দিতে পারি টাটা সহ শিল্পকে আমরা ফেরাবো, আর মাঠ থেকে 3100 টাকা করে ধান কিনে নিয়ে যাবে সরকার। মমতা ব্যানার্জি যদি এই কাজটা করতে না পারেন, 26-এ বিজেপিকে আনুন। 1 মাসের মধ্যে আমরা ওএমআর বের করে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে প্লেস করে, আমরা যদি 84 সালের সিক রাইট এতদিন পরে জাস্টিস হতে পারে, আমরাও জাস্টিস দেওয়ানোর কাজ করব। ইলেকট্রিকের বিল আমরা 2 টাকা করে নেব। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসে রাজ্য যে শেষ নেয় 295 টাকা সিলিন্ডারে নেয়, 37 টাকা পেট্রোলে নেয়, 30 টাকা ডিজেলে নেয়। গ্যাস, পেট্রোল, ডিজেল আমরা শেষ নেব না। আমরা যেদিন সরকারে আসব আপনারা আনবেন, তার পরের মাসের 1 তারিখ থেকে 450 টাকায় গ্যাস পাবেন। হ্যাঁ, এই প্রতিশ্রুতিগুলো সমস্ত কিছু আপনাদের সামনে আমি রাখলাম, যে প্রতিশ্রুতিগুলো ভারতীয় জনতা পার্টি দিয়েছিল। তার মধ্যে বেশ কিছু প্রতিশ্রুতি তো 1 মাস থেকে 7 দিনের মধ্যে করে দেওয়ার মতো দাবি জানানো হয়েছিল তৎকালীন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের মারফত। তিনি বলেছিলেন যে গ্যাস রাজস্থানের মতো 450 টাকায় পাওয়া যাবে। তিনি একথাও বলেছিলেন যে বিদ্যুতের বিল 2 টাকা ইউনিটে পাওয়া যাবে। তিনি একথা বলেছিলেন 1 তারিখ থেকে প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে, প্রত্যেকটা, কোনো রকম ক্রাইটেরিয়ার কথা সেই সময় বলেননি, প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে 3000 টাকা করে পৌঁছে যাবে। বেকার যুবক যুবতীরা তারা তো চাকরি পাবে, কর্মসংস্থান হবে। সে একাধিক প্রতিশ্রুতি। কিন্তু আজকে প্রতিশ্রুতি পূরণের সময় যখন তাকে বক্তব্য দিতে হলো, তিনি বললেন আমি মহরমে অস্ত্র বন্ধ করেছি, আমি ইমাম মুয়াজ্জিম ভাতা বন্ধ করেছি, বা সোজা কথায় বা এক কথায় যদি বলতে হয় আপনাদেরকে বলতে হবে একটি বিশেষ সম্প্রদায়কে টাইট দিয়েছি। এবং আগামী দিনে তিনি কি করবেন, তিনি যাতে অন্য কোনো ধর্মে জমি বিক্রি না করা যায় সেটা দেখবেন, তিনি এক দেশ এক আইন যাতে লাগু করা যায় সেটা দেখবেন। কিন্তু তাহলে সেই প্রতিশ্রুতিগুলো কি হলো, যে প্রতিশ্রুতিগুলো দিয়ে বা যে প্রতিশ্রুতিগুলোর মাধ্যমে জনতাকে বিশ্বাস করানো হয়েছিল যে ভারতীয় জনতা পার্টি এলে আমরা 450 টাকায় গ্যাস কিংবা 2 টাকা প্রতি ইউনিটে বিদ্যুতের বিল পাবো। এবারে সাধারণ মানুষই ভাবুন যে এইগুলো পাওয়ার জন্যই কি আপনারা ভোট দিয়েছেন? বা যদি মহরমে কেউ অস্ত্র নিয়ে নাই বেরোয়, তাহলে আপনার সুবিধাটা কি? আপনার বাড়ি থেকে বেরোলে যে জলটা জমছে, সেই জলটা কি কোনো অন্য ধর্মের ব্যক্তি মহরমে অস্ত্র নিয়ে না বেরোলে কমে যাবে, নেমে যাবে? আপনার পরিবারে যে চাকরির অভাব রয়েছে, সেই চাকরির অভাবটা কি একেবারেই কোনো মসজিদের মধ্যে থেকে মাইক খুলে নিলে মিটে যাবে? আপনারা সেটা গভীরভাবে চিন্তা করে দেখুন যে আপনারা আদৌ 450 টাকায় গ্যাস কিংবা 2 টাকা ইউনিটে বিদ্যুতের বিল কিংবা 1 তারিখে অন্নপূর্ণা ভান্ডার
নিজের অ্যাকাউন্টে 3,000 টাকা পাবেন যদি কোনো অন্য ধর্মের ব্যক্তির জন্য আপনার জমিটিকে বিক্রি করতে না দেওয়া হয়? এই সমস্ত কট্টর ধর্মের মধ্যে আপনাদের সাধারণ মানুষদের কি লাভ হচ্ছে সেটা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর মাননীয় মুখ্যমন্ত্রী তো আজকে আমাদের রাজ্যে আজান বন্ধ করেছেন, মসজিদে মসজিদে যে মাইক রয়েছে সেই মাইকগুলো বিভিন্ন জায়গায় আইন করে খোলাচ্ছেন। খুব ভালো কথা, শব্দ এত দূষণ বেড়ে গিয়েছিল, এগুলো তো খুলে দেওয়া অতি অবশ্যই জরুরি ছিল। কিন্তু এরপরে যে দৃশ্যটি আমি দেখাবো সেটা আজকে জানতে চাইবো যে এর জন্য কি শব্দ দূষণ একেবারেই হচ্ছে না? এই শব্দ দূষণটা কি আমাদের কানের মধ্যে কোনো ভালো প্রতিক্রিয়া ফেলবে? যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সেটা আজকে পশ্চিমবঙ্গে এক টুকরো উত্তরপ্রদেশের দৃশ্য। সনাতনী ধর্ম, যে সনাতনী ধর্মকে একসময় আমরা কি সম্মানের সঙ্গে গৌরবের সঙ্গে গোটা ভারতবর্ষে দেখে এসেছি, সেই সনাতনী ধর্মকে নিয়ে কিছু বিজেপির কর্মী গতকাল বরাহনগরে ছেলে খেলা খেললো। ও আপনারা সকলেই জানেন যে শ্রাবণ মাস চলছে, আর এই শ্রাবণ মাসে মহাদেবের যে 1 মাস ধরে প্রোগ্রাম চলে, সেই প্রোগ্রামে কত সনাতনী নির্জলা উপোস থেকে বাবার সেবা করার চেষ্টা করে। আর এই বাবার সেবা করার নামে বরাহনগরে গতকাল দেখা গেল নর্তকীকে নিয়ে একেবারে উত্তরপ্রদেশের কালচারে অশ্লীল নাচ। আর এই অশ্লীল নাচ কারা করছেন? বরাহনগরে বিজেপির কিছু হিন্দি ভাষী কর্মীরা। দেখুন। বলুন তো এটা আমাদের কিসের সভ্যতা? বলুন তো এটা আমাদের কিসের সংস্কৃতি? এই সংস্কৃতি কোথায় উৎপন্ন হয় জানেন? এই সংস্কৃতি উৎপন্ন হচ্ছে উত্তরপ্রদেশে। আর সেই উত্তরপ্রদেশের সংস্কৃতি আজকে আমাদের পশ্চিমবাংলায়। যে গানটি রয়েছে, যে মিউজিকটি রয়েছে, সেই মিউজিকটি আমি যেহেতু ইউটিউবের কপিরাইট ক্লেম থাকে চালাতে পারিনি, সেখানে একটা ভোজপুরি গানে, একেবারে অশ্লীল গানে অশ্লীল নৃত্য চলছে। আর এই নৃত্যতে নর্তকীকে জড়িয়ে ধরে কার্যত অশ্লীলভাবে নাচছে কারা? সজল ঘোষের হয়ে যারা একসময় ভোটের প্রচার করেছিল সেই বিজেপির কর্মীরা। এমনটাই দাবি করছে বিভিন্ন জায়গার সংবাদ মাধ্যমের। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এখানে একটি স্বনামধন্য সংবাদ মাধ্যমের কাটিং দেওয়া রয়েছে, যেখানে তারা দাবি করছে যে এরা বিজেপির কর্মী। আর সজল ঘোষ, যিনি আজকে বরাহনগরের বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন, তিনি নির্বাচনের আগে কি বলেছিলেন? মা আমাকে একটা সুযোগ দিন। আর সেই বরাহনগরের বাসিন্দারা, তার মারা যখন সজল ঘোষকে একটা সুযোগ দিল, তখন সেই সজল ঘোষ আজকে বরাহনগরটাকে এক টুকরো উত্তরপ্রদেশ বানিয়ে দিলেন। এই সংস্কৃতি আমরা কিছুদিন আগে উত্তরপ্রদেশে দেখে এসেছি। আপনারা দেখুন, আপনাদের স্ক্রিনের বাঁ দিকে চলছে উত্তরপ্রদেশের কালচার, যেখানে শ্রাবণ মাসে কাওয়ার যাত্রা যেটা হয়, তারা জল ঢালতে যাচ্ছে শিবের মাথায়। আর শিব মহাদেবের বসন পরিয়ে একজনকে মহাদেব সাজিয়ে কিভাবে এইভাবে নৃত্য চলছে অশ্লীলভাবে। মহাদেব এইভাবে অশ্লীলভাবে একটি মহিলার সঙ্গে নাচছে। এই সময় কোনো রকম হিন্দুদের ভাবাবেগে আঘাত লাগছে না। আজকে আমার ছোট্ট বোন প্রতিবাদী টুম্পা, দিবাকর দেবনাথ, হিন্দু থেকে শুরু করে একাধিক যারা সনাতনদেরকে নিয়ে এই রকম ভিডিও প্রতিবাদের বানিয়ে থাকে, তাদের এই শিব ঠাকুরকে অশ্লীলভাবে সাজিয়ে নাচ দেখানোতে কোনো রকম আপত্তি নেই। অথচ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মুয়াজ্জেম ভাতা, ইমাম ভাতা কিংবা মসজিদের আজান বন্ধ করে দিয়েছেন, এমনটা তিনি ফলাও করে বলছেন আপনারা করুন। এগুলো বন্ধ করেছেন, সেটা আপনাদের সরকারের ব্যাপার, আপনারা বন্ধ করছেন। কিন্তু আমরা সাধারণ যারা মানুষ, তারা তো এইগুলো চাইনি আপনাদের কাছে। আপনারা যে প্রতিশ্রুতিটা দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিটা পালন করে এগুলো আপনাদের যেটা করার ইচ্ছা করুন। দেখবেন সাধারণ মানুষ আর কোনো কথা বলছে না। সাধারণ মানুষ এটাই বলবে যে হ্যাঁ, সরকার যে প্রতিশ্রুতিটা দিয়েছিল সেটা তো পালন করেছে, কিন্তু সেই প্রতিশ্রুতি আজকে যখন পালনে ব্যর্থ, সেই দিক থেকে চোখ ঘোরানোর জন্যই কি এইভাবে সম্প্রদায়ের মধ্যে ভাগাভাগি, সে বিষয় নিয়ে এখন গভীর প্রশ্ন উঠছে। এদিকে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে অনুষ্ঠানটি ছিল, এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শিউলি সাহা। শিউলি সাহা তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সবসময় ঘুরে বেড়ানো কেশপুরের বিধায়িকা শিউলি সাহা যখনই মমতা বন্দ্যোপাধ্যায় হারলেন, ক্ষমতা থেকে বেশিক্ষণ সরে থাকতে পারলেন না, চলে গেলেন বালিশপন্থীদের কাছে। এবং বালিশপন্থী মানেই আপনারা জানেন যে আজকের দিনে কাদের সঙ্গে যোগাযোগ তাদের। আর সেই বালিশপন্থীদের কাছে যাওয়ার পরেও নিজেদের জীবনটা একেবারে ধোবিকার মতো অবস্থা হয়ে গেছে এই সমস্ত বালিশপন্থী কিংবা
এনসিপিআই নেতা নেত্রীদের। আজকে যেখানেই যাচ্ছে তারা দুচ্ছায়ের শিকার হচ্ছে। না তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে খুব একটা আর তাদের ভালোবাসা নেই, আজকে বিজেপির দলের কাছেও তাদের ভালোবাসার কোনো জায়গা নেই। কাউকে ধরে হয়তো ভেবেছিলেন রাজ্যে আবার পুরনো দিনের মতো আমরা দাপিয়ে বেড়াবো, যেভাবে নোংরামি করে তৃণমূল কংগ্রেস দলটাকে একেবারে জলে ডুবিয়েছি সেইভাবেই আবার নোংরামি করব। কিন্তু কর্মীরা বাদ সাধলো গতকাল কেশপুরে, যখন মাননীয় মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানে শিউলি সাহা উপস্থিত হচ্ছেন, স্টেজে উঠছেন, তখন কার্যত চূড়ান্ত অপমান করা হলো নিচে বসে থাকা বিজেপি কর্মীদের মারফতে। আর এটাকে আমি 100 বার সমর্থন করব। বিজেপি কর্মী করে থাকুক কিংবা তৃণমূল কর্মী করে থাকুক, যে কোনো মানুষের যদি নির্দিষ্ট কোনো আইডিওলজি না থাকে তারা মানুষ হিসাবে জনপ্রতিনিধি হওয়ার কোনো রকম যোগ্যতাই রাখে না। তাই বিজেপি কর্মীরা কেশপুরে যেটা করেছেন সেটা 100 বার ঠিক করেছেন। আর এরকম যারা রয়েছে, যারা নির্বাচনের আগে একসময় তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা দেখতেন, আর নির্বাচনের পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মা তো দূরের কথা এখন শত্রু দেখছেন, তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মী হোক কি বিজেপি কর্মী এই ধরনেরই ব্যবহার করা উচিত। দেখুন, আর কিছু সময়ের অপেক্ষা মাত্র, মাননীয় মুখ্যমন্ত্রী আর কিছু সময়ের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আপনারা সবাই আসন গ্রহণ করুন। আজকের এই পূর্ণ ভূমিতে এসেছেন মহিলা বলে ধর্ম কথা ছিল, সেটা যে না করতে পেরেছে উনি সব দিকে বিফল। আরে বলুন, আজকে উনি কি করতে বলেন না, কেন প্রস্তাব করতে হবে? আমাদের ভাষণ উন্নত করতে হবে, আমাদের গ্রামকে ভালো জায়গায় পৌঁছে দেবে। মহামানী গ্রাম থেকে আমরা অচল করে রেখেছি, ওই নাম কোনো প্রস্তাব নয়, ওর আমার তো মনে হয় বেশ করেছে, ঠিক করেছে। আলবাদ বিজেপি কর্মীরা 100% নিজেদের মনের যা ইচ্ছা সেটাই করেছে। কর্মীদের ওপর সবকিছু যা খুশি চাপিয়ে দেওয়া যায় না। যে ব্যক্তির বিরুদ্ধে একসময় এই কর্মীরা লড়াই করেছে, সে আবার সেই দলে ঢুকে সেই কর্মীদের সঙ্গে এই দিদিগিরি ফলাবে, সেটা কখনো মেনে নেওয়া যায় না। তৃণমূল কংগ্রেস এটা মেনে নিয়েছিল বলে তৃণমূল কংগ্রেসের মধ্যে এই গৃহযুদ্ধ এবং এই সমস্ত বুইফোড়রা তৃণমূল কংগ্রেস দলটাকে শেষ করে দিয়ে গেছে শেষের টাইমে। বিজেপি কর্মীরা এটা যখন মানেননি, 100 বার শিউলি সাহার সঙ্গে যে কাণ্ডটা কেশপুরে ঘটেছে সেটা সত্যিই সমর্থনযোগ্য। এবং বিজেপি কর্মীরা বিভিন্ন জায়গায় যারাই তৃণমূল কংগ্রেসে বালিশপন্থী হয়ে আপনাদের কাছে ঘোরাঘুরি করবে, তাদের সঙ্গে এরকম ব্যবহার করলে তারা বুঝতে পেরে যাবে যে তাদের আসল দামটা কি। তারা একসময় একটা দলের ভাঙিয়ে নিজেদের কর্তৃত্ব ফুলিয়ে বেড়াবে, আর নির্বাচনে যেই সেই দল হেরে যাবে তখন আর একটা দলে গিয়ে আপনাদের উপর কর্তৃত্ব ফলাবে। এটা পশ্চিমবঙ্গের জনগণ বা কর্মীরা যে মানে না, সেটাই দেখানোর সময় এসেছে এই বিজেপি কর্মীদের। এদিকে বালিশপন্থীদের সময়টা খুব একটা ভালোও যাচ্ছে না। যখন শিউলি সাহার সঙ্গে এই ধরনের আচরণ, তখন ওইদিকে উত্তরবঙ্গে জগদীশ বসুনিয়া এবং তার স্ত্রী সঙ্গীতার সঙ্গে কার্যত ছেড়ে দেওয়া কেঁদে বাঁচির মতো আচরণ করেছে সেখানকার বাসিন্দারা। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে আসার পরেও খুব একটা বিশ্বাস অর্জন করতে পারেননি এনসিপিআই এর সেই নেতা, যিনি একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া টিকিটে জয়লাভ করে সাংসদ হয়েছিলেন। আর শুধু জগদীশ বসুনিয়াই নয়, এদিকে এই দলের বালিশপন্থী নেতাদের যিনি মেন ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেনকে এখন নাকি কেউ হুমকি দিচ্ছে বাংলাদেশ থেকে ফোন করে। হ্যাঁ, এমনটাই শোনা গেল। গতকাল বিরোধী দলনেতা যখন প্রেস কনফারেন্স করতে বসলেন, তিনি বললেন যে তাকে নাকি বাংলাদেশ থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। ভাবতে পারেন, বাংলাদেশ থেকে। আজকে ভারতবর্ষের মতো এই জায়গায়, পশ্চিমবঙ্গের মতো জায়গায় তিনি তার দলের সঙ্গে বেইমানি করেছেন এবং বিজেপিও তাকে খুব একটা পাতে নিতে চাইছে না, অথচ তার হুমকি কল বাংলাদেশ থেকে আসছে। কি আশ্চর্যের বিষয়, একবার চিন্তা করে দেখুন। দেখুন, নানান ধরনের ফোন টোন তো আসে, সব ফোনের গুরুত্ব দেওয়া উচিত নয়, দেওয়ার কথাও নয়। গালাগাল করছে, ফোন করছে, তো এরকম ধরনের ফোন আসে। কিন্তু গত জুন মাসের 3 তারিখ থেকেই আর কি, মানে আমাদের দেশের নম্বর নয়, এরকম বাংলাদেশের নম্বর, সেই রকম নম্বর থেকে হুমকি বা গালাগালি, মেসেজেও গালাগালি, হুমকি, এগুলো আসছিল। তো আমি যেরকম এখন সব কুকুর মানে চিৎকার করলে বা কামড়ালেই তো সব কুকুরকে কামড়াতে নেই, তো আমি এগুলো সেভাবেই দেখছিলাম। কিন্তু তারপর আমার কিছু সিনিয়র সাংবাদিক বন্ধু, কালকে বিধানসভায় বর্ষিয়ান 2-3 জন বিধায়ক ঘটনাচক্রে একটা ফোন তখনই এসেছিল, তো তারা সবাই আমায় বলেন যে এটা এরকম, তাহলে অনেকদিন ধরে আসছে। তো আমি এগুলোকে কুকুর কামড়াচ্ছে এরকম ভাবেই দেখছি। মানে কুকুরকে তো আমি আর কামড়াবো না, মানে কামড়াবার কথা নয়, সব কুকুরকে, মানে কুকুরকে কামড়াতে নেই, কুকুর কামড়াচ্ছে বলেই কুকুরকে কেন কামড়াতে যাবে।
তো স্বাভাবিকভাবে এরকম, আর এখন এই ডিসঅ্যাপিয়ারিং মেসেজের ফলে অনেকেরই তো ডিসঅ্যাপিয়ারিং মেসেজ থাকে, তো তারপরে সবাই বলার পর আমি গতকাল তারপর দেখলাম গুনতে গিয়ে যে না, বেশ অনেক সংখ্যায় এরকম নম্বর অ্যাভেলেবেল রয়েছে। কিন্তু এক মিনিট, এই যে স্ক্রিপ্টটা রয়েছে, এই স্ক্রিপ্টটা একবার কোথায় দেখেছি মনে হচ্ছে না? আপনাদের মনে করিয়ে দেবো এই স্ক্রিপ্টটা আপনারা কোথায় দেখেছেন। আপনাদেরও মনে পড়ছে নিশ্চয়ই যে বিরোধী দলনেতা তাকে আবার বিদেশ থেকে, আমাদের শত্রুপক্ষের দেশ থেকে ফোন করা হয়। এই স্ক্রিপ্টটা আগে একবার পুরোনো দিনে হয়ে গেছে আমার মনে হচ্ছে। দেখি একবার পুরোনো দিনের আর্কাইভটা ঘেটে। ইসলামিক টেররিজম পশ্চিমবঙ্গে হয় না, তার কারণ পশ্চিমবঙ্গে এই এক্সট্রিমিস্ট ফোর্সরা তারা মনে করে এটা ওদের সেফ জায়গা, মমতা ব্যানার্জি থাকার জন্য এটা ওদের কাছে সেফ জায়গা। আর আমরা থ্রেট কল খাই। আমি দুদিন আগেও পাকিস্তান থেকে থ্রেট কল খেয়েছি। না না, যাদের ইন্টারনাল জানলে জানিয়েছি, ডেলি করে, বাংলাদেশ থেকে তো ডেলি প্রত্যেক দিন করে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানে। তাই তো আমি তো এই জন্যই বলছিলাম যে এই ঘটনাটা যেন আমি কোথায় একটা দেখেছি। পুরোনো দিনে, বিগত দিনে যখন রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী মহাশয়, তার সঙ্গেও এই ঘটনাটা ঘটেছিল। আর সেইটাই ফলো করলেন কি রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কারণ এই মুহূর্তে দেখা যাচ্ছে মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় শুভেন্দু অধিকারী যথেষ্ট পরিমাণে বিধানসভায় এক কাছাকাছি ঘোরাঘুরি করছেন। আর নিজের যে ভ্যালুটা রয়েছে, নিজেকে সংবাদ মাধ্যমে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনেরই কি কোনো রকম স্টান্ট অবলম্বন করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সেটা তো আপনারাই বলতে পারবেন। কিন্তু সন্দেহ একটু রয়েছে যে বাংলাদেশ থেকে একজন ব্যক্তিকে, বিরোধী দলনেতাকে ফোন করছে কেউ, আর আমাদের ভারতবর্ষের সরকার সেটা মেনে নিচ্ছে। ভারতবর্ষের সরকারের কাছে কোনো রকম ডেপুটেশন জানালো না বিরোধী দলনেতা যে এই নাম্বারকে স্ট্রেস করে বাংলাদেশে ইন্ডিয়ান এম্বাসিকে একবার জানানো, এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। কিংবা এই যে ঘটনাটা, তাকে বাংলাদেশ থেকে ফোন করা হচ্ছে, এর কোনো কল রেকর্ডিং বা কোনো ছবি, তাকে যে ফোন করা হয়েছে বাংলাদেশের কোনো নাম্বারের ছবি, এসব কিন্তু কিছু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার প্রেস কনফারেন্সে উল্লেখ করেননি বা তার ফেসবুকেও সেটা কিন্তু দেননি। তাই সাধারণ মানুষ, অনেকের সঙ্গে চায়ের দোকানে কথা বললাম, তারা বলল শুধুমাত্র সস্তার পাবলিসিটি নেওয়ার চেষ্টা করছেন এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কারণ যেভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বালিশ গোষ্ঠী একেবারে ধরাশায়ী হচ্ছে এবং খবর রয়েছে আগামী নভেম্বরের মাসের মধ্যে এই বালিশ পুরো ফেটে চৌচির হয়ে যাবে, তাই জন্যই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখন নিজে হয়তো খবরে ভেসে থাকার জন্য সেই বিগত দিনের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছিলেন, সেটাই হয়তো কোথাও দেখে মনে পড়ে গিয়ে এই যে স্টান্টটি রয়েছে, এই স্টান্টটি নিয়েছেন। আসুন এরপরে আমি আপনাদেরকে একটা প্রাইভেট নিউজ চ্যানেলের খবরের সামান্য ক্লিপিংসটুকু শোনাই, এবং এই ক্লিপিংসটা শোনার পরে বেশ কিছু প্রশ্ন উঠবে, আর সেই প্রশ্ন তো আমি নিশ্চয়ই রাখবো। কিন্তু প্রথমে আমি সেই প্রাইভেট নিউজ কোম্পানিটির ক্লিপিংসটা আপনাদের চালিয়ে দেখাবো এবং বলবো যে এই প্রাইভেট নিউজ কোম্পানিটা কুসুম রঞ্জনের চ্যানেলটাকেও ছাড়িয়ে যেতে চাইছে। তারা কার্যত কুসুম রঞ্জনের চ্যানেলকে বিট করার জন্য যে কোনো পরিমাণে খুশি করতে চাইছে কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে। দেখুন, অভিষেক নাকি 25টা ব্যাগ নিয়ে আমেরিকা গেছেন। 25টা, কেউ একটা দুটো 5টা ম্যাক্সিমাম। 25টা ব্যাগ নিয়ে কেউ বিদেশে যায়? কত টাকা বেশি গুনতে হয় বলুন তো? প্রত্যেকের বিদেশ যাত্রার জন্য নির্দিষ্ট ওজন বেঁধে দেয় কোম্পানি, এর বেশি নিতে পারবে না, নিলে টাকা দিতে হবে। কিন্তু তাতেও আমি চাইলে 50টা ব্যাগ নিয়ে যেতে পারবো বিদেশে, আপনি পারবেন? টাকা দিলেও পারবেন না, কারণ আরো তো যাত্রী আছেন, তাদের ব্যাগও তো ধরাতে হবে। একজনের যদি 25টা ব্যাগ হয়, বাকিদের তারা ব্যাগ নিয়ে যাবেন না। তবে অভিষেক 25টা নিয়ে গেছেন কিনা সে বিষয়ে কোনো সত্যতা যাচাই করা আমার পক্ষে সম্ভব হয়নি। আমি এই প্রসঙ্গ উত্থাপন করছি কারণ কোর্টে এই দাবি করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববির আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। বলেছেন অভিষেক ব্যানার্জি নাকি 25টা ব্যাগ নিয়ে অলরেডি আমেরিকা চলে গেছেন, তাই তিনি তদন্তে কতটা সহযোগিতা করবেন ভবিষ্যতে এই বিষয়ে সংশয় রয়েছে। এই সাংবাদিক যা বলেন তাই নাকি সত্য বলেন, অথচ তিনি যাচাই করেননি। তিনি পাবলিকের মনে একটা প্রশ্ন ঢুকিয়ে দিতে চাইলেন, যে প্রশ্নটা চায়ের দোকানে ছড়িয়ে যাবে, যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় 25টা ব্যাগ নিয়ে বিদেশে গেছে এইটা ভালো করে পাবলিকের মধ্যে ছড়িয়ে যায়। কিন্তু শেষে তিনি বলে দিলেন আমি যাচাই করিনি, আর প্রশ্ন চিহ্ন রেখে দিলেন। আর এই যে কথাগুলো খবরের মাধ্যমে মুখরোচক করে প্রায় আধ ঘন্টা মানুষের মনে বসিয়ে দেওয়ার চেষ্টা চলছে, এটাই হচ্ছে সাংবাদিকদের সব থেকে বড় নিন্দনীয় কাজ, যার জন্য আজকে ভারতবর্ষ 157 নম্বর স্থানে। আপনারা একবার নিজেদের বুদ্ধি খাটিয়ে চিন্তা করে দেখুন তো, যারা এই যাহা বলিব সত্য বলিব নামে মিথ্যা একটি সংবাদ পরিবেশন দেখেন, তারা নিজেদের বিবেককে প্রশ্ন করে দেখুন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এতটা প্রশাসনের মধ্যে জাতাকলের মধ্যে পড়ে রয়েছে, ঘিরে রয়েছে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কখনো প্রশাসনের নাকের ডগায় 25টা ব্যাগ নিয়ে চলে যেতে পারবে? আজকে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ক্ষমতায় ছিলেন পশ্চিমবঙ্গে, তখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে রাত্রে বেলায় নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে আটকে দিয়েছিলেন
থাইল্যান্ড যেতে দেয়নি, আর আজকে তো তার ক্ষমতাই নেই, তাদের হাতে কোনো রকম সুরক্ষাই নেই। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো এয়ারপোর্টের কোনো রকম ঘেরাটোপ ছেড়ে যেতে পারবে 25টা ব্যাগ নিয়ে? মাথা কি বলে, ক্যালকুলেশন কি বলে? অভিষেক বন্দ্যোপাধ্যায় এই 25টা ব্যাগে কি নিয়ে যাচ্ছে, এইভাবে আপনাদের মনে প্রশ্ন চিপকিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিদেশ যাত্রায় যাচ্ছে, সেই বিদেশ যাত্রাটা কোর্টের সুপারভিশনে চলছে, অর্থাৎ কোর্টের নির্দেশ মতো, আদালতের পারমিশন মতো, আদালতের শর্ত সাপেক্ষে তিনি যাচ্ছেন। অর্থাৎ এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদৌ সত্যি করে বিদেশে কি কি বিষয়বস্তু নিয়ে যাচ্ছে, কি কি জিনিস নিয়ে যাচ্ছে, তার ইচ অ্যান্ড এভরিথিং, সমস্ত কিছু নোট কিন্তু ভারত সরকারের কাছে থাকতে বাধ্য, এবং আদালতও কিন্তু সেই নোটগুলো দেখবে। অর্থাৎ সিআইএসএফ এর ঘেরাটোপ ভেঙে অভিষেক বন্দ্যোপাধ্যায় 25টা ব্যাগ নিয়ে যদি চলে যেতে পারে, তাহলে তো আমি বলবো ভারতের সুরক্ষা এই মুহূর্তে বিপদে রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা দরকার। কিন্তু না, এগুলো কোনোটাই কিছু হয়নি। এগুলো শুধুমাত্র আপনাদের দর্শকদের মনে একটা মুখরোচক খবর চিপকে দিয়ে কাউকে বদনাম করার চেষ্টা। আর এই নিউজ চ্যানেলগুলোও জানে যে এগুলো কোনোটাই সত্য নয়, তাই শেষে ওই যে কোনো বিজেপি নেতা এবং কোর্টে যে এগুলো তোলা হয়েছে, এইভাবে আপনাদের সামনে জানিয়ে দেওয়া হয়। আর সত্যিই আজকে লজ্জা লাগে এসব সাংবাদিকদেরকে দেখে, এইসব চ্যানেলে যারা কাজ করে তাদেরকে দেখে। বহু বড় বড় সাংবাদিক রয়েছে যারা এই বশ্যতা স্বীকার করেনি বলে নিজেদের চ্যানেল ছেড়ে দিয়ে ইউটিউব চালিয়ে খাচ্ছে। আমরাও প্রত্যেক দিন জীবনের ঝুঁকি নিয়ে এক একটা ভিডিও আপনাদের সামনে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু আমরা এতটা অর্থলোভী নই যতটা এরা অর্থলোভী। এরা নিজেদের একটা বড় ফ্ল্যাটের মাসোয়ারা গুনতে গিয়ে দিনের পর দিন ভারতবর্ষের ক্ষতি করে যাচ্ছে, নোংরা রাজনীতির চক্রান্তের শিকার হয়ে দেশকে মিথ্যা খবর পরিবেশন করে মানুষের মনকে বিষানোর চেষ্টা করছে। এদেরকে ধিক্কার জানাই, নিন্দা জানাই, এবং পারলে বয়কট করুন এদেরকে, নাহলে একদিন আপনাদের বাড়ির বেডরুমে ঢুকে এরা আগুন লাগিয়ে দিয়ে চলে যাবে। আসুন এরপরে আমি আপনাদেরকে গঙ্গারামপুরে নিয়ে যাই। শুধু গঙ্গারামপুরই নয়, এই রকম যে দৃশ্যটি দেখাবো এটা গোটা পশ্চিমবঙ্গেই ছোটখাটো বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় হচ্ছে। সেটা হচ্ছে অর্জুন সিং পরিবহন মন্ত্রীর পদত্যাগের দাবি। এ আবার কি কথা? একটা রাজ্য সরকার মাত্র 3 মাস এসেছে, সেই রাজ্য সরকারটাকে কিছুটা তো সময় দিতে হবে। আর তার মধ্যেই একটা রাজ্য সরকারের মন্ত্রী অর্জুন সিং মাত্র 1 মাস শপথ নিয়েছে, তার বিরুদ্ধে এই রাস্তায় এতটা সরকারের বিরুদ্ধে হাওয়া বয়ে গেছে। আজকে সরকারের এই একমাত্র ক্ষমতায় থাকা পরিবহন মন্ত্রীর বিরুদ্ধে আওয়াজ উঠছে যে পদত্যাগ দিতে হবে। তার কারণ কি? তার কারণ এখন সরকার সমস্ত কিছু ছেড়ে দিয়ে উচ্ছেদ হয়ে গেছে, হকার উচ্ছেদ হয়ে গেছে, রেলের জায়গায় যারা বসবাস করছিল তাদের উচ্ছেদ হয়ে গেছে, যারা পিডব্লিউডির জায়গায় দোকান করে খাচ্ছিল তাদের উচ্ছেদ হয়ে গেছে। সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে এখন টোটোদের পেছনে লেগেছে। হ্যাঁ, যারা টোটো চালিয়ে খায় তাদের উদ্দেশ্যে এখন বার্তা যে টোটো রাস্তায় নাকি উঠতে দেওয়া যাবে না, বিশেষ করে জাতীয় সড়কে। আর এটার পরেই বহু যারা টোটো চালক তারা চিন্তায় পড়েছে যে একেই তো কর্মসংস্থানের এই হাল, তার মধ্যে যদি টোটো চালিয়েও না খেতে পারি তাহলে তারা আগামী দিনে খাবেটা কি? আর এটারই জবাব চেয়ে এখন গঙ্গারামপুরের মাটিতে দেখা গেল যে রাস্তায় টোটো চালকরা ধর্নায় বসলো এবং পরিবহন মন্ত্রীর পদত্যাগের দাবি তুললো তারা। দেখুন, আমাদের টোটো চলবে না কেন? আমরা পরিবহন মন্ত্রীকে ইস্তফা চাই, না হলে কেটে রাখছি দিতে। কালকে রাত্রে শুয়ে পড়বো। রাজ্যের পরিবহন মন্ত্রীর ইস্তফা চাই, এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকাল 9টা থেকে গঙ্গারামপুর শহরের কালীতলা মোড়ে বিক্ষোভে সামিল হন টোটো চালকেরা। সম্প্রতি রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী জাতীয় রাজ্য সড়কে টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি হওয়ার পরই ক্ষোভে ফেটে পড়েন চালকেরা। টোটো চালকদের দাবি, জাতীয় রাজ্য সড়কে টোটো চলাচল বন্ধ করা হলে তাদের জন্য সরকারকে বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে, অন্যথায় পরিবহন মন্ত্রীর পদত্যাগের দাবি জানান তারা। দাবি দেওয়া নিয়ে বিক্ষোভের পাশাপাশি 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন টোটো চালকেরা। এর জেরে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার ট্রাফিক ওসি প্রশান্ত কুমার দাস এবং আইসি পূর্ণেন্দু কুণ্ডুর নেতৃত্বে পুলিশ বাহিনী। প্রশাসনের আশ্বাসে অবশেষে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় খুব শীঘ্রই টোটো চালক, বিডিও ও বিধায়ককে নিয়ে বৈঠক করা হবে, এরপর স্বাভাবিক হয় যান চলাচল। আমাদের টোটো চলবে না কেন? আমরা পরিবহন মন্ত্রীকে ইস্তফা চাই, না হলে কেটে রাখছি দিতে। কালকে রাত্রে শুয়ে পড়বো। পরিবহন মন্ত্রীকে ইস্তফা দিতে হবে। আমরা আজ আন্দোলন করবো, কালকে না হলে রাস্তায় শুয়ে পড়বো। বিশ্বাস করুন, আমার 37 বছরের জীবনে আমি বহু সরকার আসা যাওয়া দেখেছি। হ্যাঁ, পশ্চিমবঙ্গের একটাই সরকার পাল্টাতে দেখেছি 2011 সালে সিপিএম থেকে তৃণমূল কংগ্রেস, কিন্তু ভারতবর্ষের 2-3 সরকার পাল্টাতে দেখেছি, বিভিন্ন রাজ্যের সরকার পাল্টাতে দেখেছি, কিন্তু এতটা যে অ্যান্টি ইনকম্বেন্সি যেটাকে বলে, সরকারের বিরুদ্ধে যে হাওয়া বলে, সেটা এত তাড়াতাড়ি কোথাও হয়নি। পশ্চিমবঙ্গে মাত্র 3 মাসের মধ্যে এই যে হাওয়াটা প্রবলভাবে দেখা যাচ্ছে, এই হাওয়াটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আসতে কিছু না হলেও 13 থেকে 14 বছর সময় লেগেছিল।
কিন্তু এই হাওয়াটা এখন বর্তমানে 3 মাসের মধ্যেই দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে। একটা রাজ্য সরকারের পরিবহন মন্ত্রী মাত্র 1 মাস নিজের ক্ষমতায় শপথ বাক্য নিয়েছে, আর সেই পরিবহন মন্ত্রীরই আজকে পদত্যাগের দাবি উঠছে গঙ্গারামপুরের মাটিতে, বা বলা ভালো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যারা টোটো চালক রয়েছে সেই টোটো চালকেরা। আর এই টোটো চালকেরা নির্দিষ্ট নিয়ম মোতাবেক নিজেরাও ঠিক কথাই বলছে, যদিও একাধিকভাবে টোটো যেভাবে বেড়ে গিয়েছে তার জন্য মানুষের অসুবিধা হয়ে থাকে, কিন্তু টোটোদের যদি একেবারেই রাস্তায় উঠতে না দেওয়া হয় তাহলে তাদেরই বা পরিবারটা সংসারটা চলবে কি করে, যেখানে এতটা কর্মসংস্থানের অভাব আজকে গোটা ভারতবর্ষে। যাই হোক, এ সমস্ত বিষয়ের দিকে তো নজর থাকবে, কিন্তু আমি আপনাদেরকে এরপরে নজর ঘোরাতে বলবো ডানকুনি টোল প্লাজাতে। গতকাল এক ম্যাজিক দেখা গিয়েছে ডানকুনি টোল প্লাজাতে, যে ম্যাজিকে দেখা গেল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা এই সংস্থা একটি গাড়িকে চালান করছে, সেই গাড়িটি ওভারলোড বলে, অথচ ছবিতে দেখা যাচ্ছে সেই গাড়িতে একটা কণা মালপত্র নেই। দেখুন, ओवरलोड है। क्या चीज बोले सर, फिर से बोलिए। ओवरलोड है ना, दिखा रहे आपको ओवरलोड हम गाड़ी। अरे देखिए ओवरलोड है मेरा गाड़ी, ओवरलोड है ना गाड़ी। बाहर निकल के चलिए, हम दिखा रहे हैं आपको। अभी इधर दिखा सिस्टम पे, इधर दिखा सिस्टम में दिखा रहा ना, ठीक है। अभी हमको क्या करना पड़ेगा, बैक करना पड़ेगा। वीडियो तो हम बनाएंगे, तो छोड़ेंगे हम। ओवरलोड आ जाओ हमारी गाड़ी। খারাপ হয়ে গেছে নাকি মশিন খারাপ আছে নাকি নিজে মাথা খারাপ হয়ে গেছে গাড়ি খালি আছে আপনি বলছো ওভারলোড ये देखो ना इधर, আরে তো এইখানে কি सिस्टम में सिस्टम। अरे कई सिस्टम किसका खराबी है, सिस्टम किसका खराबी है? आप देखिए, हम गाड़ी मेरा खाली गाड़ी है, गाड़ी का ओवरलोड है ना, सिस्टम खराब है। गाड़ी का माल तो है नहीं, तो गाड़ी का सिस्टम खराब है। मेरा गाड़ी ओवरलोड है अभी, देखिए। गाड़ी आपका सिस्टम दिखा रहा है, गाड़ी खाली है, गाड़ी अनलोड है, आप बोले ओवरलोड है। वीडियो बना, वीडियो बन रहा है। हाँ, बोलिए क्या बोल रहे हैं? गाड़ी बैक करवाइए ना, आप निकल के गाड़ी बैक करवाइए। आप निकल के गाड़ी बैक करवाइए। কি অবস্থা বলুন তো, ডানকুনির মতো একটা টোল প্লাজা, আর এই টোল প্লাজা থেকে এতদিন পর্যন্ত কোনো রকম কমপ্লেন আসেনি, কিন্তু পরিবর্তনের পরে কি এমন হলো যে এই টোল প্লাজার কম্পিউটারটি খারাপ হয়ে গেল নাকি? কম্পিউটারে একেবারে আপনারা দেখলেন যে গাড়ি ওভারলোড দেখাচ্ছে, অথচ সেই গাড়ির ড্রাইভার, পিছনে থাকা যে সমস্ত গাড়ির ড্রাইভাররা রয়েছে তারা এসে দেখালেন যে সেই গাড়ি একেবারেই ফাঁকা। একেবারে ম্যাজিক চলছে এই ম্যাজিক, আর এই ম্যাজিকের মাধ্যমে প্রাপ্ত অর্থ সেটা চলে যাবে কেন্দ্রীয় সরকারের কাছে। আর এই ম্যাজিকটি কেন পরিবর্তনের পরেই পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে, এটা নিয়েও উঠছে একটা গভীর প্রশ্ন। যাই হোক, এই ম্যাজিকের কি রহস্য, সেই রহস্য আপনারা যারা ডানকুনি টোল প্লাজা দিয়ে বড় গাড়ি ড্রাইভ করতে করতে ওভারলোডের ঘটনা সামনে দেখতে পাবেন, তখনই আপনারা জানতে পারবেন। কিন্তু চিন্তার বিষয়, এইভাবে যদি সাধারণ মানুষের পকেট কাটা হয়, আর তাও আবার কেন্দ্রীয় সংস্থা যদি এইভাবে সাধারণ মানুষের পকেট কাটে, সেটা নিয়ে অবশ্যই চিন্তার বিষয় রয়েছে। আর যদি কেন্দ্রীয় সরকার এই বিষয়ে সরাসরি যুক্ত না থাকে, ওই যে কোম্পানির চাকরি করছে যারা, তারা যদি এর বিষয়ে যুক্ত থাকে, সেটাও সরকারের নির্দিষ্টভাবে দেখা উচিত। এইভাবে যদি তারা বেইমানি করে, তাহলে কেন্দ্রীয় সরকারের মুখ পুড়ছে আর সাধারণ মানুষ এর মাসুল গুনছে, এটাও আজকে রাজ্যে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আজকের এপিসোড এই পর্যন্তই রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।